দেখো, হায়ার ম্যাথের 13 চ্যাপ্টারের 17 থেকে শুরু করতেছি আজকে। 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা নিরেট গোলককে, নিরেট গোলক মানে যেই গোলকের ভিতরে কোনো ফাঁকা জায়গা নাই, ওকে। এবং একটা নিরেট গোলককে গলিয়ে 5 সেন্টিমিটার বহিঃব্যাসার্ধ বিশিষ্ট ও সমভাবে পুরু একটা ফাঁপা গোলক, ফাঁপা মানে তো বুঝো যেটার কি ফাঁকা জায়গা আছে। তাহলে 4 সেন্টিমিটার যেটা দেওয়া আছে এই হচ্ছে 4 সেন্টিমিটার, এটা সম্পূর্ণটা নিরেট। নিরেট মানে কি, এই আর এর মান হচ্ছে 4 সেন্টিমিটার বা আর 1 ধরতে পারো, যেটার ভিতরে কোনো ফাঁকা জায়গা নাই। আর আরেকটা আছে 5 সেন্টিমিটার, একটা তোমার কি ফাঁপা, ফাঁপা মানে কি ভিতরের দিক দিয়া তোমার ফাঁকা জায়গা আছে, যে এইটুকুর মধ্যে লোহা আছে, এটুকুর মধ্যে লোহা আছে। কথা কি মোটামুটি ক্লিয়ার? আচ্ছা, এইটুকুর ব্যাসার্ধ মানে আর 2 এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। এখন তোমাকে বের করতে হবে লোহাটা কতটুকু পুরু, একটু তাকাইও। এই যে মানে এই যে এইটুকুর মান, যেটুকুর মধ্যে ডেউ দিচ্ছি, এইটুকুর মান কত, ওকে। তাহলে এইটুকুর মান তুমি চাইলে এক্স ধরতে পারো, ইয়েস। এইটুকুর মান আমরা এক্স ধরলাম, তো ফাইনালি আমাকে এক্স এর মানটা কত এটা বের করতে হবে। তাহলে লিখো, দেওয়া আছে নিরেট, নিরেট গোলকের, গোলকের ব্যাসার্ধ আর 1 ইকুয়াল তোমার 4 সেন্টিমিটার। তাহলে তোমরা কিন্তু চাইলে আমাকে নিরেট গোলকের আয়তন বের করে দিতে পারবা, ওকে। আচ্ছা, আমরা একসাথে অতএব নিরেট গোলকের আয়তন, নিরেট গোলকের আয়তন। এখন আয়তন নির্ণয় করার সূত্র হচ্ছে 4/3 পাই আর 1 কিউব, ঘন কি হবে সেন্টিমিটার হবে। দেখো তোমরা দেখো, 4/3 ইন্টু পায়ের, পায়ের মান হচ্ছে 3.1416, 3.1416 আর 1 এর মান কত 4, 4 এর উপরে কিউব। দেখো তো ক্যালকুলেশন করলে উত্তর 268.08 ঘন সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা যেটা করছি নিরেট গোলকের আয়তন বের করছি। এখন আমরা ফাঁপা গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে সেকেন্ডটা, আবার আবার ফাঁপা গোলকের, গোলকের ফাঁপা গোলকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ এটাকে আমরা R2 ধরলাম, R2 হচ্ছে 5 সেন্টিমিটার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফাঁপা গোলকের আয়তন বের করব। এই যে এই গোলকটার আয়তন কত এটা বের করতে যাচ্ছি। তাহলে এই গোলকের আয়তন কি হবে, অতএব ফাঁপা গোলকের, গোলকের আয়তন, ওকে। তো আয়তন নির্ণয় করার সূত্র কি হবে, 4/3 পাই আর 2 কিউব ঘন সেন্টিমিটার। তাহলে 4/3 পাই এর মান 3.1416 আর R2 এর মান হচ্ছে 5 কিউব, কত হয়েছে 523.6 ঘন সেন্টিমিটার। আচ্ছা, এখন তোমরা একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমরা এই লোহার পুরুত্ব ধরছি কত এক্স, হ্যাঁ। তাহলে ওদের প্রশ্ন কিন্তু দ্বিতীয় গোলকের পুরুত্ব কত, তাহলে আমরা প্রথমে এখানে ধরে নিই, ধরি দ্বিতীয় গোলকের, গোলকের পুরুত্ব, তাহলে পুরুত্ব হবে এক্স সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা যদি 5 থেকে এক্স বাদ দেই তাহলে ফাঁপা অংশের ব্যাসার্ধ পাবো না। তাহলে আমি কথাটা কি লিখতে পারি, যে ফাঁপা অংশের ব্যাসার্ধ, হ্যাঁ। তাহলে অতএব ফাঁপা, এটা কিন্তু ছিল ফাঁপা গোলকের ব্যাসার্ধ, একটা হচ্ছে ফাঁপা গোলকের ব্যাসার্ধ আর এটা বলছে কিন্তু ফাঁপা অংশ, গোলকের ভিতরে যেটুকু ফাঁপা আছে, ওকে। তাহলে ফাঁপা অংশের, অংশের ব্যাসার্ধ,
তাহলে এটার নাম তোমরা R3 ধরতে পারো। তাহলে আমার টোটাল ছিল 5 সেন্টিমিটার, পুরুত্ব ধরছে x, তাহলে 5 মাইনাস x সেন্টিমিটার। কথা কি ক্লিয়ার? এখন তুমি যেটা করবা, এই ফাঁপা অংশের আয়তন বের করবা। কেন বের করতেছি লাস্টে বলতেছি। অতএব ফাঁপা অংশের আয়তন, তাহলে আয়তনটা কত হবে? 4/3 পাই 5 মাইনাস এক্স হোল কিউব ঘন সেন্টিমিটার। এখন লাইনটা বোঝার চেষ্টা করো। আমি এই নিরেট গোলক দিয়েই তো ফাঁপা গোলক বানাইছি। আমি সম্পূর্ণ ফাঁপা গোলকের আয়তন থেকে ফাঁপা অংশের আয়তন বাদ দিলে যেই আয়তনটুকু পাবো, এটা লোহার আয়তন। এই লোহার আয়তন মানে তো এইখানে যে আয়তন বের করছি মানে নিরেট গোলকের আয়তন, দ্যাট মিন্স কত? এটা। তাহলে আমি শর্ত মতে কি লিখতে পারি? এটা মাইনাস এটা ইকুয়াল টু এটা। কথা ক্লিয়ার? আচ্ছা, এখানে তোমরা একটা কাজ করো, পায়ের মানটা বসে একটু ক্যালকুলেশন করে সংখ্যাটা বলো, যেহেতু আমরা সব সংখ্যাতে কনভার্ট করছি। 4/3 পায়ের মান 3.1416 4.19 5 মাইনাস এক্স হোল কিউব। গুরুত্বপূর্ণ কথা কিন্তু এটা, শর্ত মতের ব্যাপারটা তোমরা বুঝছো কিনা? শর্ত মতে ফাঁপা গোলকের আয়তন কত? 523.6। এই 523.6 থেকে ফাঁপা অংশের আয়তন বিয়োগ করছি, মাইনাস 4.19 মাইনাস এক্স হোল কিউব। তারপরে আমরা কি করব? ইকুয়াল হচ্ছে নিরেট গোলকের আয়তন। তাহলে নিরেট গোলকের আয়তন দেওয়া ছিল 268.08। এখন তোমরা এটারে এক্স এর মান বের করবো, এটাকে প্রক্ষান্তর করে এই পাশে নিয়ে যাও, এটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে ওভারঅল ব্যাপারটা হচ্ছে 523.6 মাইনাস 268.08 ইকুয়াল 4.19 মাইনাস এক্স এর উপরে কিউব। একটু বিয়োগটা বলো কত হয়? 523.6 255.52 ইকুয়াল 4.19 মাইনাস এক্স এর উপরে কিউব। এটাকে নিচে নিয়ে আসি, তাহলে ভাগ করে দেখো কত হয়? 255.52 বাই 4.19 ইকুয়াল 5 মাইনাস এক্স এর উপরে কিউব। তাহলে 5 মাইনাস এক্স ইকুয়াল 60 মানে 60 ক্যালকুলেট 9.8 এরপরে কি আছে? 9.8। তাহলে 9.8 পর্যন্ত রাখলাম। হ্যাঁ, শুধু 60 দিলে তো এটা তো প্রায় 61 লিখতে পারতাম। 60 তো অবশ্যই না, আমরা 61 লিখলাম না, 980 লিখলাম। এখন কিউবটা এই পাশে নিলে কি হবে? কিউবিক রুট হবে। দেখো কিউবিক রুটের অ্যান্সারটা কি হয়? তাহলে 5 মাইনাস এক্স কিউবিক রুট 60.98। তাহলে 5 মাইনাস এক্স ইকুয়াল 3.94। এখন এক্স কে এই পাশে নাও, 3 টাকে এই পাশে নিয়ে আসো। তাহলে 5 মাইনাস 3.94 ইকুয়াল হচ্ছে এক্স। অতএব এক্স ইকুয়াল হবে কত? 1. সম্ভবত 06 না? একটু চেক করে দেখো তো উত্তরটা ঠিকঠাক হয়েছে কিনা। তাহলে আমরা কি বলতে পারি? এক্স মানে কি? দ্বিতীয় গোলকের পুরুত্ব। ফিনিশিং দাও। অতএব দ্বিতীয় গোলকের পুরুত্ব হচ্ছে 1.06 সেন্টিমিটার। তোমরা যারা পরে এন্ট্রি নিছো তাদের উদ্দেশ্যে আমি আবার এটাকে রিকল করতেছি। দেখো প্রশ্ন ছিল 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা নিরেট গোলক আছে। নিরেট মানে সম্পূর্ণটা মানে ভরাট। 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা নিরেট গোলককে গলিয়ে 5 সেন্টিমিটার বহি ব্যাসার্ধ বিশিষ্ট একটা ফাঁপা গোলক মানে যেটার ভিতরে ফাঁকা অংশ আছে, ওই সমভাবে পুরো একটা ফাঁপা গোলক প্রস্তুত করা হলো। দ্বিতীয় গোলকের পুরুত্ব কত? তো ওদেরকে আমি যেটা বুঝাচ্ছি, নিরেট গোলকের ভিতরে কোনো ফাঁকা অংশ নাই। তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধ R1, সেখান থেকে নিরেট গোলকের আমরা আয়তন বের করছি, মানে টোটাল লোহার আয়তনটুকু। তারপরে ফাঁপা গোলকের ব্যাসার্ধ R2 দেওয়া আছে, ফাঁপা গোলকের আয়তন বের করছি। পরে চিন্তা করলাম যে ধরি দ্বিতীয় গোলকের পুরুত্ব, এই যে তোমার এই যেটুকু কালো অংশ আছে এটুকু আমি এক্স ধরলাম। তাহলে আমরা যদি 5 থেকে এক্স বাদ দিই তাহলে ফাঁপা অংশের ব্যাসার্ধ পাবো, ওই যে গ্যালাক্সি
দ্বিতীয় গোলকের পুরুত্ব x, ফাঁপা অংশের ব্যাসার্ধ বের করছি 5 - x। এখন ফাঁপা অংশের আয়তন বের করছি। এখন তুমি যদি সম্পূর্ণ গোলকের আয়তন থেকে ফাঁপা অংশের আয়তন বাদ দাও, তাহলে লোহার আয়তন পাবা। লোহার আয়তন মানে কি? নিরেট গোলকের আয়তন। তাহলে আমরা শর্ত মতে লিখছি তোমার সম্পূর্ণ ফাঁপা গোলকের আয়তন থেকে ফাঁপা অংশের আয়তন বিয়োগ দিয়া ইকুয়াল লিখছি কি? লোহার আয়তন মানে নিরেট গোলকের আয়তন। ক্যালকুলেশন করে x এর মান বের করছি। নাও তোলো, তারপরে যদি কারো কোশ্চেন থাকে করবা। দেখো 18 নাম্বার, একটা লোহার নিরেট গোলকের ব্যাসার্ধ, একটা লোহার নিরেট গোলকের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে একটা নিরেট গোলক, ওকে, যার ভিতরে কোনো ফাঁপা জায়গা নাই। আর এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার। এখন এই গোলকে এর লোহা থেকে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 6 সেন্টিমিটার ব্যাসের কয়টা সিলিন্ডার প্রস্তুত করা যাবে? সিলিন্ডার চিনো তো নাকি? এই হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডার গুলাতে মূলত দেখো তোমার এই হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডারের দৈর্ঘ্য বলতে তার উচ্চতা বুঝাইছে। তাহলে উচ্চতা হচ্ছে কি? 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার। আর এইখানে 6 সেন্টিমিটার ব্যাসের বলছে। তাহলে যেহেতু 6 সেন্টিমিটার ব্যাসের, তাহলে আমরা যেটা করব, তোমার এইখানে হবে আর এর 2 আর এর মান, যেহেতু এটা আর ধরছো, এটা কি হবে? তোমার R2 হবে। R2 ইকুয়াল 6 সেন্টিমিটার। এইখান থেকে আমরা R2 এর মান পাবো 3 সেন্টিমিটার। তোমরা জানো সিলিন্ডারের আয়তন নির্ণয় করার সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। তাহলে একটা সিলিন্ডারের আয়তন নির্ণয় করার সূত্র পাই আর স্কয়ার এইচ। এই থিওরি দিয়ে মোটামুটি আমরা কয়টা সিলিন্ডার প্রস্তুত করতে পারি এটা বের করব। তাহলে প্রথমে তোমরা কি লিখবা? দেওয়া আছে নিরেট গোলকের, দেওয়া আছে লোহার নিরেট গোলকের ব্যাসার্ধ R1 ইকুয়াল 6 সেন্টিমিটার। প্রথমে আমরা লোহার নিরেট গোলকের আয়তন বের করব। অতএব লোহার নিরেট গোলকের আয়তন 4/3 পাই R1 কিউব ঘন সেন্টিমিটার। দেখো তাহলে 4/3 আই ক্যালকুলেশনটা করো। পায়ের মান হচ্ছে 3.1416। R1 এর মান কত? R1 এর মান হচ্ছে 6 কিউব ঘন সেন্টিমিটার। আমরা লোহার নিরেট গোলকের 904.78 ঘন সেন্টিমিটার, ওকে। আচ্ছা, এখন আমাদের সিলিন্ডারের কি দেওয়া আছে? দৈর্ঘ্য। সিলিন্ডারের দৈর্ঘ্য মানে তার উচ্চতা। তাহলে আবার দেয়া আছে কি? দেয়া আছে তোমার সিলিন্ডারের উচ্চতা। সিলিন্ডারের উচ্চতাটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। এইচ ইকুয়াল কি দেওয়া আছে? তোমার যেটা দৈর্ঘ্য বলছে মানে 8 সেন্টিমিটার। আচ্ছা, প্রশ্নের মধ্যে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ না কিন্তু। তাহলে সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ বা সিলিন্ডারের ব্যাস, ব্যাসকে আমরা 2R2 ধরলাম ইকুয়াল 6 সেন্টিমিটার। অতএব R2 ইকুয়াল 3 সেন্টিমিটার। এখন একটা সিলিন্ডারের আয়তন বের করব। তাহলে অতএব সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন, তাহলে সিলিন্ডারের আয়তন নির্ণয় করার সূত্র পাই আর স্কয়ার এইচ ঘন সেন্টিমিটার। বসাও, মান বসাও। পায়ের মান 3.1416। আর এর মান কত? আর না, এটা বেসিক্যালি R2। R2 এর মান 3 স্কয়ার আর এইচ এর মান হচ্ছে 8। দেখো তো কত আসে? 19 ঘন সেন্টিমিটার। আচ্ছা, এটা তো একটা সিলিন্ডারের প্রশ্ন করছে যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ব্যাসের কয়টা সিলিন্ডার প্রস্তুত করতে পারবে। তাহলে আমরা ধরি তোমার কি এই নিরেট গুলোকে ব্যবহৃত লোহা দিয়ে সে n সংখ্যক সিলিন্ডার প্রস্তুত করতে পারবে। তাহলে ধরি
নিরেট মানে লোহার নিরেট গুলোকে, লোহার নিরেট গুলোকে ব্যবহৃত লোহা দিয়ে, লোহা দিয়ে n সংখ্যক সিলিন্ডার প্রস্তুত করতে পারবে, সিলিন্ডার প্রস্তুত করতে পারবে। নিজের মতো করে লিখবা। হ্যাঁ, এখন বুঝো, একটা সিলিন্ডারের আয়তন হচ্ছে এটা, তাহলে n সংখ্যকের আয়তন কত হবে? এত ইনটু n। তাহলে এই টোটাল আয়তন মানেই তো এটা হবে, কারণ লোহায় ব্যবহৃত মানে নিরেট গুলোকে ব্যবহৃত লোহা দিয়ে তো আমি সিলিন্ডার বানাবো। তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? শর্ত মতে আমরা লিখতে পারি 226.19 n ইকুয়াল হচ্ছে 904.78। তাহলে n এর মানটা বেরোবে কত? 904.78 বাই 226.19। অতএব n ইকুয়াল কত হয়েছে? 4। ওকে, আচ্ছা। তাহলে মানে যদি ফ্র্যাকশনও থাকতো, মনে করো 4.19 এক্সাম্পল, তাহলে সিলিন্ডার তো আর ভগ্নাংশ প্রস্তুত করা সম্ভব না, তখন আমরা পূর্ণ সংখ্যাটাকে ধরবো। হ্যাঁ, তাহলে অতএব সিলিন্ডার সংখ্যা 4টি। আমাদের ওদের প্রশ্ন এটাই ছিল। তাহলে মূল কথাটা কি? আমরা নিরেট গোলকের আয়তন বের করছি, একটা সিলিন্ডারের আয়তন বের করছি, ধরছি n সংখ্যক সিলিন্ডার তৈরি করা যাবে। তাহলে প্রশ্ন মতে তোমার একটা সিলিন্ডারের আয়তন ইনটু n ইকুয়াল হচ্ছে টোটাল নিরেট গোলকের আয়তন। সেখান থেকে আমরা n এর মান পাইছি। নাও চলো একটা ইম্পর্টেন্ট ম্যাথ। 22/π সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক আকৃতির বল একটা গণক আকৃতির বাক্সের মধ্যে ঠিকভাবে এঁটে যায়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার এটা হচ্ছে গোলক। হ্যাঁ, গোলকের ফ্রন্ট সাইডটা 3 ডাইমেনশন দ্বারা এখানে আঁকা সম্ভব না। আর এটা হচ্ছে একটা গণক, গণকের এই হচ্ছে তোমার 4টা বাহু। ওকে, এখন এটা বেসিক্যালি ঠিকভাবে এঁটে গেছে। হ্যাঁ, এখন ঠিকভাবে এঁটে গেলে প্রশ্ন করছে বাক্সটির অনুদিত মানে যে অংশটা গোলকটা এখনো টাচ করতে পারে নাই তার আয়তন কত। আমি এই যে অংশটা টাচ করতে পারে না এটুকু একটু কালো করতেছে তোমাদের বোঝার সুবিধার্থে। এই যে এটা, তারপরে এটা, তারপরে এটা। এখন দেখো আমার পক্ষে কিন্তু গোলকের আয়তন বের করা সম্ভব, সম্ভব না? 4/3π আর এর মান হচ্ছে এটুকু। এখন ঘনকের আয়তন বের করা সম্ভব, অবশ্যই ঘনকের আয়তন বের করা সম্ভব, কারণ গোলকের গোলকের ব্যাসার্ধ মানে তো হচ্ছে ব্যাস মানে হচ্ছে এইটুকু, এটা ব্যাসার্ধ না, এটারে 2 দিয়ে গুণ করলে আমরা গোলকের কি পাবো? ব্যাস পাবো। গোলকের ব্যাস মানে কি? তোমার ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য না? তাহলে 2 ইনটু 22/π মানে 44/π, এটা হচ্ছে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য। ঘনকের আয়তন নির্ণয় করার সূত্র কি? বাহু কিউব। এখন সম্পূর্ণ ঘনকের আয়তন থেকে যখন আমি গোলকের আয়তনটা মাইনাস করে দিব, তখন কিন্তু যে কালো অংশ যেটাকে আমি অনদৃক্ষিত বুঝাইছি এটা পাবো। অনেকেই বুঝছো, অনেকে বুঝো নাই। যারা মোটামুটি বুঝছো ভালো কথা, যারা বুঝো নাই মানে করলে মোটামুটি বুঝবা। তাহলে লিখো, কি লিখবা? দেওয়া আছে আমার ঘনকের মানে গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ। ওকে, এটাকে আমি আর দিয়ে লিখলাম, আর ইকুয়াল 22/π কি হবে তোমার সেন্টিমিটার। আচ্ছা, গেল এইটুকু। এখন আমি গোলকের আয়তন বের করব। অতএব গোলকের আয়তন, তাহলে গোলকের আয়তন হচ্ছে 4/3π আর কিউব ঘন সেন্টিমিটার। একটু ক্যালকুলেশনটা দেখো, তাহলে 4/3π এর মান 3.1416, আর এর মান হচ্ছে 22/π 1438.49 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে আমার
এই গোলকের আয়তন। ঠিক আছে, এখন আমি কি লিখতে পারি, গণকের গণকের সবগুলো বাহু তো সমান হয়, তাহলে গণকের সমান সমান বাহুর দৈর্ঘ্য ইকুয়াল গোলকের ব্যাস। তাহলে শর্ত মতে গণকের হ্যাঁ জি আন্টি, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কথা বলবো না ক্লাস শেষে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে কথাটা কি লিখতে পারি, গণকের সমান সমান বাহুর দৈর্ঘ্য ইকুয়াল 2 গোলকে বা গোলকের ব্যাস, গোলকের ব্যাস। তাহলে গোলকের ব্যাস মানে 2r, আর মানে হচ্ছে 22/পাই, কি হবে এটা তোমার সেন্টিমিটার হবে। তাহলে সব মিলাই হলো 44/পাই সেন্টিমিটার। ওকে, এটাকে তোমরা এ লিখতে পারো, কারণ গণকের সমান সমান বাহুর দৈর্ঘ্যকে আমরা এ দিয়ে প্রকাশ করতাম। তাহলে এ ইকুয়াল গোলকের ব্যাস, গোলকের ব্যাস মানে 2r, আর এর মান রিপ্লেস করছে। এখন তোমরা গণকের আয়তন বের করো। গণকের আয়তন মনে আছে, এ কিউব ছিল, তাহলে এ কিউব ঘন সেন্টিমিটার। তাহলে এর মান হচ্ছে 44/পাই, এর উপরে কিউব ঘন সেন্টিমিটার। বলো একটু দেখো তো, 44/পাই এর উপরে কিউব দিলে বেসিক্যালি উত্তরটা কত আসে? 2747.31 ঘন সেন্টিমিটার। তাহলে তোমরা একটু চিত্রের মধ্যে দেখো, আমরা সম্পূর্ণ ঘনকের ক্ষেত্রফল বের করছি, গোলকেরটা বের করছি। ঘনক থেকে গোলক বাদ দিলে কালো অংশ বা অনধিকৃত অংশের আয়তন পাবো। তাহলে লিখবা অতএব, অতএব বাক্সটির অনধিকৃত অংশের আয়তন, বাক্সটির অনধিকৃত অংশের আয়তন হবে 2747.31 মাইনাস হচ্ছে আমার গোলকে যেটা বেরোচ্ছে 1438.49 অবশ্যই ঘন সেন্টিমিটার হবে, ঘন সেন্টিমিটার। দেখো তো বিয়োগ করলে কত হয়, 1308.82, একটু চেক করে দেখো হয়েছে কিনা, ঘন সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে কি করছি, প্রথমে গোলকের আয়তন বের করছি, তারপরে গণকের সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে গোলকের ব্যাস, কারণ এই হচ্ছে এটা হচ্ছে গোলকের ব্যাস, এট দ্য সেম টাইম এটাই কি গণকের সমান সমান বাহুর দৈর্ঘ্য। পরে গণকের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ বের করছি, তার আয়তন বের করছি, একটা থেকে আরেকটা বিয়োগ করছি। ওকে, 20 নাম্বার, 13 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলকের কেন্দ্র থেকে, বোঝার চেষ্টা করো, সবার মনোযোগ এখানে। এই হচ্ছে গোলকের ফ্রন্ট সাইড, হ্যাঁ। এখন এটার ব্যাসার্ধ বলছে 13 সেন্টিমিটার, ব্যাসার্ধ বলতে এটুকু বুঝাইছে, হ্যাঁ, এটুকু হচ্ছে 13 সেন্টিমিটার। আমি তাহলে আর ইকুয়াল 13 সেন্টিমিটার লিখলাম। এখন পরের কথা কি, 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলকের কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরবর্তী, তাহলে এইটুকু যদি 13 সেন্টিমিটার হয়, তাহলে 12 সেন্টিমিটার মানে এই কেন্দ্র থেকে আনুমানিক এইখানে হবে, অনুমানে ধরলাম, ঠিক আছে। 12 সেন্টিমিটার দূরবর্তী, এটা তো আর হবে না, এটাকে আমি এইচ ধরলাম, তাহলে এইচ ইকুয়াল 12 সেন্টিমিটার। এখন 12 সেন্টিমিটার দূরবর্তী কোনো বিন্দুর মধ্য দিয়ে ব্যাসের উপর লম্ব সমতলে গোলকটিকে সেট করে। এখন গোলকটিকে সেট করলে উৎপন্ন তলটির
তোমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করো। আমার কাছে এখানে একটা গোলক আছে, ওকে, ফিল করো একটা গোলক, ওকে। এখন এই গোলকের ব্যাসার্ধ ছিল হচ্ছে 13 সেন্টিমিটার, অনুমানে এইটুকু, তাহলে 12 হইলে এইটুকু হবে। এখন আমি যদি এইভাবে কাইটা ফেলি 12 সেন্টিমিটার উপরে, 13 তো ছিল এইটুকু, তাহলে আমি যদি 12 সেন্টিমিটার উপরে যায় এইভাবে কাইটা ফেলি, তাহলে উপরের অংশ টুপির মতো একটা অংশ থাকবে যেটা আলাদা হয়ে যাবে। তাহলে এই অংশটা একটা বৃত্ত হবে না, গোলাকার অংশ না? ওদের প্রশ্ন হচ্ছে 12 সেন্টিমিটার উপরে যদি আমরা একটা তল তৈরি করি, সেই তলটার ক্ষেত্রফল কত হবে? তাহলে ওদের দেখো 12 সেন্টিমিটার দূরবর্তী কোনো বিন্দুর মধ্য দিয়ে ব্যাসের উপর লম্ব সমতলে গোলকটিকে সেট করছে। ওই যে আমি যেটা বললাম কাইটা ফেলছি, কাইটা ফেললে কাটা অংশটা কিন্তু কি হবে, একটা গোলক হবে। হ্যাঁ, সেই গোলকের একটা কি হবে, অবশ্যই ব্যাসার্ধ হবে। ওইটার ক্ষেত্রফল কত? তাহলে ওইটা ওই গোলকটা একটা বৃত্ত হবে, একটা বৃত্তের ক্ষেত্রফল কি হয়, তোমার পাই আর স্কয়ার হয়। তাহলে আমার নতুন করে আর এর মান বের করতে হবে। এটারে তুমি আর ধরতে পারো না, ওই তল কাইটা ফেলা অংশটার যে বৃত্ত তার তোমার ব্যাসার্ধ বের করতে হবে। তো তার ব্যাসার্ধ বের করার সূত্র হচ্ছে √r স্কয়ার মাইনাস a স্কয়ার। দ্যাট মিন্স গোলকের ব্যাসার্ধ এবং যত উচ্চতায় কাটছো তার বর্গের অন্তরের √r করব। মূলত কাহিনীটা হচ্ছে এটা। তো আমরা প্রথমে এটাকে সাজুগুজু করি। দেখো লিখবা দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ, এটাকে আমরা r1 বলি। r1 ইকুয়াল হচ্ছে 13 সেন্টিমিটার, অথবা তুমি এটাকে আরো ধরতে পারো, প্রবলেম নেই। এবং ওরা বলছে না 12 সেন্টিমিটার দূরত্বে। হ্যাঁ, তাহলে কথাটাকে এইভাবে লিখবা যে গোলকের কেন্দ্র হতে এবং গোলকের কেন্দ্র হতে আমরা যে লম্ব সমতল তৈরি করছি তার উচ্চতা, গোলকের কেন্দ্র হতে লম্ব সমতলের দূরত্ব h ইকুয়াল 12 সেন্টিমিটার। ওকে, এখন আমরা যেটা করব উৎপন্ন তলটির ব্যাসার্ধ, অতএব উৎপন্ন তলটির ব্যাসার্ধ এটার নাম r1 দিলাম। r1 ইকুয়াল হচ্ছে √r স্কয়ার, মানে যেটা বড়, ঠিক আছে? তাহলে r স্কয়ার মাইনাস a স্কয়ার, অবশ্যই সেন্টিমিটার হবে। তাহলে r এর মান 13 মাইনাস s এর মান হচ্ছে 12, এত সেন্টিমিটার। 13 স্কয়ার মানে 169 মাইনাস 144 সেন্টিমিটার, √25, অতএব 5 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা যে তলটা, যে অংশ তুমি কাটছো, কাটার পরে যে বৃত্তের মতো যে অংশটা বের হয়েছে, এটার ব্যাসার্ধ হচ্ছে তোমার কি 5, তার তলটার ক্ষেত্রফল বের করতে বলছে। অতএব উৎপন্ন তলের ক্ষেত্রফল, এটা একটা বৃত্ত, তার ক্ষেত্রফল হচ্ছে পাই r1 স্কয়ার বর্গ সেন্টিমিটার। ওকে, তো পায়ের মান বসাও, ক্যালকুলেশন করো, 3.1416 ইন্টু 5 স্কয়ার বর্গ সেন্টিমিটার। দেখো তো কত হয়, 78.54 বর্গ সেন্টিমিটার। তোমরা কি কাহিনীটা বুঝছো? আবার বলি, একটা গোলক ব্যাসার্ধ ছিল 13 সেন্টিমিটার, কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার উপরে তুমি একটা তল সমতল কনসিডার করছো, বাইরেকে কেটে ফেলছো। কাটলে কাটা অংশটা কিন্তু একটা বৃত্ত হবে, সেই বৃত্তের তোমার কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। আর ওই বৃত্তের বা ওই তলটার ব্যাসার্ধ বের করার সূত্র √r স্কয়ার মাইনাস a স্কয়ার। এখান থেকে ব্যাসার্ধ বের করছে, তারপরে তো বৃত্তের ক্ষেত্রফল আমরা সবাই জানি পাই r স্কয়ার।